आज तो बोला है माता जी को थोड़ा मस्का लगा दिया, ये स्वीकार कीजिए संजय की वंदना। संजय तो दास है ही है, लेकिन आज नाम लेके बोल दिया, क्योंकि बोलते हैं যে ভজনের মধ্যে যদি মাতাজির ভজনের মধ্যে যদি নাকি নিজের নাম ঢোকাও তাহলে সেই কথাগুলো মাতাজির কানে যায়। বিশ্বাস করুন, এটা সত্যি কথা। যে লোকটা আমাকে বলেছে সে প্রচন্ড জ্ঞানী এবং সে হাজার হাজার ভজন লিখেছে তার নিজের জীবনে, কিন্তু সে যখনই নামের কথা আসতো সে তার নিজের ছেলের নাম লিখত। আমি ওকে জাস্ট একবার জিজ্ঞাসা বহু বছর আগে করলাম যে তুমি তোমার ছেলের নাম কেন লেখো প্রত্যেক ভজনে? বলছে কেননা যদি মাতাজির ভজনে যদি তুমি তোমার নাম লেখো বা কারোর নাম লেখো, সেই নাম মাতাজির কানে কিন্তু চলে যায়। इसीलिए थोड़ा একটু বলে না, মাতাজি যখনই ব্যাপার আসে তখন মানুষ নিজেকে সবসময় মাতাজির কাছে একটু এগোনোর চেষ্টা করে, একটু এগিয়ে দেবে। মাতাজি তুমি ঠিক, তুমি যদি ঠিক থাকো, তোমার হাত যদি আমার মাথার উপরে থাকে, তাহলে ভাই আর আমার কোনো সমস্যা নেই। আমি অন্তত এটাই মনে করি, এবং যতদিন প্রাণ থাকবে ততদিন সেই বিশ্বাস মাতাজির উপরে। জয় মাতা দি। তো হ্যাঁ দর্শক বন্ধু, আজকের অনুষ্ঠান अच्छे बुरे को लेके है, जीवन को लेके है, इंसान को लेके है, আমাদের সমস্যা নিয়ে, আমাদের সুবিধে অসুবিধে নিয়ে, আমাদের প্রবলেমগুলি নিয়ে, যেগুলোর কিন্তু সত্যি বলতে একটা প্রবলেমে হয়তো শেষ আছে, কিন্তু সেই প্রবলেম শেষ হওয়ার পরে দেখা যায় কিছুদিন পর আরেকটা প্রবলেম এসে যায়, তারপর তার সমাধান। কিন্তু এটাই তো জীবন। এমন তো কোনো পরিস্থিতি নেই যে ডাক্তারবাবু আপনি আমাকে এমন ওষুধ দিন যাতে সারা জীবন ভালো থাকি। সেটা খুব একটা সেটা সম্ভব নয়, সেটা বাস্তব নয়। সমস্যা এলে তার সমাধান করতে হবে, কারণ নইলে সমস্যাটা হবে বড়, তার পরিমাপটা বড় হয়ে যাবে এবং সেটা সারাতে আরো বেশি সময় লাগতে পারে, বা সেই সমস্যার সমাধান নাও হতে পারে, নাও হতে পারে। বহুবার মানুষ আমার কাছে এসছে, আমি তাদেরকে বলতে বাধ্য হই যে আপনি আগে এলেন না কেন? না, আজকে যে আপনি আমার কাছে এসছেন, জল যখন মাথার উপরে অনেকটা উপরে চলে গেছে, একটু আগে এলে ভালো হতো না? মানে আমি বাধ্য হয়ে কথাটা আমাকে বলতে হয়। এমন তো নয় যে আপনি টের পাননি বা আপনি আভাস পাননি, এমন নয়। और इसी का नाम जीवन है। যে যতদিন জীবন থাকবে সমস্যা অবশ্যই থাকবে। সমস্যার সমাধান করার মানুষ কথা আমাদের উপরে। আমরা কতটা মনে করি আমরা পারবো, আমরা কতটা মনে করি সমস্যার সমাধান হবে। একটি শাস্ত্র যদি দীর্ঘদিন ধরে, হাজার হাজার বছর ধরে চলছে, মানে মেডিকেল সায়েন্স থেকেও পুরনো বিজ্ঞান, জ্যোতিষশাস্ত্র, সেটা যদি এতদিন চলেছে, আজ পর্যন্ত চলছে, তাহলে নিশ্চয়ই ভাই এই শাস্ত্রের উপরে কিন্তু আস্থা করা যায়, বিশ্বাস রাখা যায়। আমি সবসময় বলি জ্যোতিষী ভুল হতে পারে, কিন্তু জ্যোতিষ ভুল হতে পারে না।
জ্যোতিষী ভুল হতে পারে, আমারও নাম হয়তো তার মধ্যে থাকতে পারে, হতে পারে। আমি ভগবান নই, আমি আপনাদের মতো সাধারণ, খুবই সাধারণ। জাস্ট প্রত্যেক মঙ্গলবার একটু নতুন জামা পরতে শখ আছে। কেন মনে করি কি বলুন তো, মানুষকে নিজে আগে নিজের এক্সটার্নালি একটু ভালো রাখতে হবে, ইন্টারনালি ভালো ফিল করার জন্য। মানে এটা আমার বক্তব্য। নিজে মানুষ যতটা নিজেকে দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য খুব বেশি অর্থের যে প্রয়োজন তা কিন্তু নয়। একটা মাটির ঘরও কিন্তু পরিষ্কার মানুষ রাখতে পারে, আর একটা 3 তলা বাড়ি হয়তো অপরিষ্কার থাকতেও পারে, এটা ডিপেন্ড করে। কেননা আমি ব্যক্তিগতভাবে একটু পরিবেশ এবং এগুলোতে একটু বেশি আমি বিশ্বাস করি। পরিবেশ ভালো থাকতে হবে, যেখানে কাজ করব, জামা সঠিক থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন। এটাই হলো ব্যাপার। নিশ্চয়ই কর্মফল বলে একটা শব্দ আছে, একটা কথা আছে, যেটার শিকার নাকি স্বয়ং বিষ্ণু হয়েছিলেন। অনেকবার কথা হয়েছে, সবই দেবী দেবতা হয়েছে, গ্রহের চক্করে তারা পড়েছে, কিন্তু তারা ছেড়ে দেয়নি। তারা ঠিক তাবিজ কবচ পড়ে, তারা ঠিক যজ্ঞ করে, তারা নিজেকে তারাও নিজেদেরকে কিন্তু ঠিক করেছে। আমাদের দেবী দেবতারা করেছে, আপনি জানেন। এবং নইলে মানে একটা ছোট্ট কথা, আপনি আমাকেই ধরুন, আজকে 23 বছর আমাকে টিভিতে হয়ে গেল, মোটামুটি 8 বছর ইউটিউবে হয়ে গেল, 2.5 বছর ফেসবুকে হয়ে গেল, 1.5 বছর ইনস্টাগ্রামে, মানে কথার মতো কথা। দীর্ঘদিন ধরে এই শাস্ত্রের সঙ্গে আমি যুক্ত, খুব ছোটবেলা থেকে। আর আমার নিজের চোখে দেখা, বোঝা, অনুভব করা কি করে মানুষের সমাধান হয়, এবং সেই সমাধান মানুষকে একটা মানুষকে কোন জায়গায় নিয়ে যায়, এগুলো সাধারণ মানুষের কল্পনার বাইরে। হ্যাঁ, যারা পেশার সঙ্গে যুক্ত তারা হয়তো কিছুটা বোঝে, তারা হয়তো কিছুটা বুঝেছে, নিশ্চয়ই বুঝেছে। যারা পেশার মধ্যে দীর্ঘদিন ধরে আছে, টিকে আছে, তাদের নয়। যারা টেকেনি তারা নিজের গাফিলতাতে টেকেনি, তারা নিজের কমতিতে তারা সারভাইভ করেনি, এটাই তো বোঝা যাবে। আরে বাবা, যদি পরিশ্রম করেই সবকিছু হতো তাহলে কিছু মনে করবেন না। আমাদের যারা রিক্সা চালায় ভাইরা, ঠেলা চালায় ভাইরা, তারা কোটিপতি হতো। তাদের থেকে তো বেশি আমরা মুটিয়ার, আমরা তো তাদের থেকে বেশি খাটি না। শুধু মা কালীর প্রভাব থাকলে কিন্তু হবে না, তার সঙ্গে দরকার সরস্বতীও, অবশ্যই লক্ষ্মী। লক্ষ্মী, কালী, সরস্বতী, এই 3টে দেবীর কিন্তু হাত দরকার। মা বৈষ্ণোদেবী, যে মাতাজির ওপরে আমি ব্যক্তিগতভাবে ছোটবেলা থেকে আমি জোর দিয়ে বলতে পারি, আমি বলেওছি এখানে, মাতাজি আমাকে ডেলি চমৎকার দেখায়।
একদিন নয়, রোজই দেখায়। আর চমৎকার তাদের সঙ্গে ঘটে যারা চমৎকারকে বিশ্বাস করে, এই কথাটাও যাতে মাথায় থাকে। মানো তো ভগবান, নেই মানো তো ভैया पत्थर। আমি যারা মানে না, তারা ঠাকুর মানে না, ধর্ম মানে না, আছে, তারা খারাপ নয়, সেটা তাদের বক্তব্য। তারা মনে করে তারা নিজের ওপরে ভরসা করে বিশ্বাস রেখে তারা নিজের জীবনটা চালাতে পারে, হতে পারে। কিন্তু যারা সাধারণ, বলবো ঈশ্বরকে যারা ভয় পায়, যারা মনে করে যে হ্যাঁ একটা শক্তি আছে, কোনো একটা শক্তি আছে যেটা সবকিছুকে চালাচ্ছে, আমাদের জীবনকে চালাচ্ছে। কতবার শুনি মানুষ মরতে মরতে বেঁচে গেল, আর গতকাল দিব্যি ভালো ছিল, আজকে সে নেই দুনিয়াতে। লোকটা প্রচুর টাকা কামিয়েছে, আজকে সে নিঃস্ব, বরঞ্চ ঋণে জর্জরিত। আগে নাকি খুব ভালো চাকরি করত, এখন 3 বছর ধরে বাড়িতে বসে আছে বেকার। তার ব্যবসা কোন এক সময় প্রচন্ড রমরমে চলতো, কেন? ওয়াই? সে একই মানুষ। যে দেশের যে সব থেকে ধনী মানুষ আমাদের দেশে, তাদের বাবার যখন তাদের বাবা মানে যখন বাটোয়ারা করলো, ভাগ হলো, তো 2 ভাইকে কিন্তু সমান ভাগ দেয়া হয়েছিল। একটা ভাই দেখুন কোথায় চলে গেল, আর একটা ভাই দেখুন কোথায়। হয়তো তাকেও 20,000 কোটি টাকা দেওয়া হয়েছিল, তাকেও 20,000 কোটি টাকা দেওয়া হয়েছিল, সেই জায়গায় তো কোনো ইয়ে নেই। কিন্তু সেই 20,000 কোটি টাকা নিয়ে কোথায় চলে গেল? আর সে বেচারা হয়তো 20,000 কোটি টাকা ঋণে মাথার উপরে রয়েছে, সেগুলো তো গেলই। গ্রহ কথা বলে দর্শক বন্ধু। आदमी अकल से नहीं कमाता है भाई, आदमी किस्मत से कमाता है। बहुत अकल वाला মানুষ আছে ভাই দুনিয়াতে, বহুত আছে, তারা কোনোভাবে জীবনটা টানছে। ভাগ্য বলে না, একটা যে কাহাওয়াত আছে যে অফিসার ব্যাংকে চাকরি করে, ক্যাশিয়ার, সে দিনে কত টাকা গোনে বলুন তো? লাখ লাখ টাকা সে ডেলি গনে, কিন্তু তার ভাগ্যের মধ্যে কত টাকা রয়েছে আপনি বলুন? মাসের শেষে যে সেটা বেতন পায় সেটুকুনি আর কি। ভাগ্য সেই জিনিস, ভাগ্যের খেলা পুরোপুরি। মানে সত্যি বলছি, আমি কাউকে কোনো জীবনে কাউকে সেইভাবে অতটা স্পেশাল মনে করিনি। আমি আমার কথা বলছি। কেউ যদি খুবই সফল, খুবই ভালো, খুব ভালো কথা, কিন্তু আমি মনের মধ্যে জানি যে এর থেকে বেশি যোগ্যতা হয়তো আরো অনেকের আছে, তারা হয়তো সুযোগ পেল না, তারা নিজেকে সেই জায়গায় আনতে পারল না। আমি শুনেছি ছেলে মেয়েদের বাড়িতে বসে তারা গান করে, কেউ জানেই না যে তারা যে গান করে, মানে কল্পনা করা যায় না, আপনাদের কল্পনার বাইরে। কিন্তু সেই সুযোগ পেল না, তার গান কেউ শোনেইনি তার বাড়ির লোক ছাড়া, তারাও হয়তো শোনে না। আরেকজন খুব সাধারণ, মোটামুটি গান করে, সে লাখ লাখ কোটি কোটি টাকার খেলছে।
অনেকেরাও অভিনয় পারে, সবাই সেই সফলতা অর্জন করতে পারে না, একদমই না। अरे भाई, एक कहावत है कि भगवान जो है সে বোকাদের এত দেয় যে বুদ্ধিমানরা তাকাতে থাকে। আমরা শুনেছি তো, ওই একটা লোক মানে পশ্চিম ভারতে ট্রান্সপোর্টার, নিজের নাম সই করতে জানে না, মানে আজ থেকে 20 বছর আগে শুনেছিলাম, 25 বছর আগে, তার নাকি 2000 ট্রাক। ঘটনা, আমি তার নাম নিতে চাই না। এবার আপনি বলবেন, সঞ্জয় দা আপনি কি বলতে চাইছেন, আপনার বক্তব্যটা কি? এগুলো সব আমাদের জানা আছে। বক্তব্য এটাই যে যদি নিজে পারেন জীবনে এগোতে, মনে করেন সেই মনের জোর, সে আত্মবিশ্বাস, তাহলে খুবই ভালো। কিন্তু যদি মনে হয় যে না, কোন একটা শাস্ত্রের সহযোগিতা নিয়ে, কোন একটা প্রতিকার নিয়ে, কোন একটা উপায় করে যদি এগোনো যায়, তাহলে সেই ঝুঁকি নেয়া উচিত, একদম নেওয়া উচিত। আপনি দেখবেন অনেক নামি দামি লোক, না দাদা এটা আমি কোনোদিন খুলি না, এটা বহু বছর আগে আমাকে আমার মা কোনো জ্যোতিষীর কাছে, শুনেছেন কথাগুলো অনেক। আপনি যে কোনো শ্রেণীর নামি দামি লোক দেখে নেই, সে আঙুলে না পড়লে বাজুতে পড়ে আছে, বাজুতে না পড়লে কোমরে পড়ে আছে, কোমরে না পড়লে গলায় পড়ে আছে, হাতে না পড়লে আবার রিস্টেও পড়ে আছে। সেটাও আপনি দেখেছেন নিজের চোখে, দেখেছেন আপনারা ভাই। अरे बहुत दुनिया बसती है भाई, एक पर एक इंसान है, लेकिन सफलता ভাগ্যকে জোর দিতে হবে আপনাকে, কথা শেষ। কে কার ট্যালেন্ট, কি কার কি, ঠিক আছে সেগুলো তো জরুরি, ঠিক আছে মেনে নিলাম। ভাগ্যের খেলা, এই ভাগ্যের খেলা যদি জিততে হয় তাহলে নিজেকে সেইভাবে তৈরি করতে হবে। আর তৈরি করার জন্য যেটুকুনি প্রয়োজন, দরকার, সেগুলো সমস্ত সাহায্য নিয়ে, সহযোগিতা নিয়ে আপনাকে মাঠে নামতে হবে। ইটস লাইক এ প্লেয়ার। আমি খুব ভালো ফুটবল খেলি, হলে তো তাকে কোচ থাকতে হবে, সে কোচ তাকে শেখাবে, সে অনেক ব্যাপার আছে, তারপর কপালেরও ব্যাপার আছে। রিসেন্টলি একটা ছেলে মানে মালদা থেকে ক্রিকেট খেলতে এসছে কলকাতায়, বেচারা তার মা বাবা লাখ লাখ টাকা অলরেডি খরচা করে দিয়েছে। মা বলছে, আমি গর্বের কথা বলছি না, মানে ওর কোচরা পর্যন্ত বলছে ছেলেটা খুবই ভালো খেলে, কিন্তু এখনো চান্স পায়নি সে, এখনো আন্ডার-19 পশ্চিমবাংলার চান্স পায়নি। মানে সে এতটাই ভালো ছিল বলে তার মা বাবা তাকে ব্যাক করেছে। মানে ধন্য সেই মা বাবা যে একটা ছেলের স্বপ্ন পূরণ করার জন্য মালদা থেকে কলকাতায় ঘর ভাড়া নিয়ে ছেলেকে রেখেছে, তার একটা ভালো কোচিং সেন্টার। কিন্তু ছেলেটা, তারা এসছিল আমার কাছে, দিয়ে আমি জানি না এদানিক কি হয়েছে না হয়েছে, কিন্তু 6-8 মাস আগের গল্প। বলছে, সঞ্জয় দা আমার থেকে যারা অনেক মানে খারাপ খেলে, মানে খারাপ ঠিক বলবো না, কিন্তু আমার মতো তারা ভালো খেলে না, তারা কিন্তু চান্স পেয়ে গেল, আমি কিন্তু পেলাম না। ভাগ্য। আমি একটা মেয়েকে চিনি, মধ্যপ্রদেশের একটা মেয়ে, সে নাকি মানে এখন বিদেশে সে মানে কারো পার্টি হোক, কারোর বিয়ে হোক, কোনো ফাংশন হোক, সে মানে লাখ লাখ, মানে আমি বলছি লাখ লাখ টাকা কেন, কোটি কোটি টাকা কামাচ্ছে মেয়েটি। তা মেয়েটাকে আমি এমনি জিজ্ঞেস করলাম ওকে, যে তুমি কোনো প্রতিযোগিতাতে, কোনো টিভিতে তুমি নেমেছিলে? বলে হ্যাঁ, আমি
ইন্ডিয়ান আইডলে নাকি গিয়েছিলাম, আমি ফার্স্ট রাউন্ডে আউট হয়ে গিয়েছিলাম সঞ্জয় দা। আমার মনে হচ্ছে যে ছেলে বা মেয়ে সে আমি জানি না, যে প্রতিযোগিতা জিতেছে তার অবস্থা এত ভালো নয় যতটা ওই মেয়েটা যে ফার্স্ট রাউন্ডে আউট হয়ে গেল। সে কিন্তু হিম্মত হারিনি। সেই মেয়েটাকে মানে সে আমেরিকায় চলে গেছে, তাকে লন্ডন থেকে ফ্যামিলিরা ফোন করছে, তুমি এসে আমাদের ছেলের বিয়ে আছে, এসে একটু তুমি গান বাজনা করো। মানে চিন্তা করো, এমনি সাধারণ মেয়ে, গলাটা যে অসাধারণ তাও নয়, জাস্ট নিজেকে একটু প্রেজেন্ট ভালো করে করে, মানে একটা যেটাকে বলে একটা গেট আপ, নিজেকে কিভাবে সে প্যাকেজ করেছে, নিজেকে কিভাবে নিজেকে সে মার্কেটিং করে। আমি ওকে বললাম, আচ্ছা তুমি তো ইন্ডিয়ান আইডলে গেলে তুমি তো ফার্স্ট হবে। বলে দাদা আমি ফার্স্ট রাউন্ড আউট হয়ে গিয়েছিলাম। শেষ ছিল আমার কাছে, প্রতিকার নিয়েছে, এমন নয় যে নাই। এইগুলোই হয় আর কি। একটা মার্কেটে 50টা শাড়ির দোকান থাকতে পারে, কিন্তু সব কটা একরকম চলে না। ওই একই শাড়ি মোটামুটি সবাই রেখেছে, যার বেশি বিক্রি তার ভাগ্য তেজ। আপনাকে মানতেই হবে। সব ফালতু কথা, আমি আমার যা হবে দেখা যাবে, ওটা 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 একটা আলাদা বিষয়। যা হবে দেখা যাবে, তার মানে সেই মানুষটা নিজের জীবনকে নিয়ে খুব একটা সিরিয়াস নয়। আরে যা হবে মানে, আরে আপনাকে তো ভাবতে হবে আগে সঠিক, তারপর সেই দিশায় আপনাকে চলতে হবে। দরকার পড়লে ছুটতে হবে, দরকার পড়লে লক্ষ্য পর্যন্ত পৌঁছতে হবে। এটা কোনো কথা নয় যা হবে দেখা যাবে। আমি ভাগ্যটাগ্য মানি না। আছে এরকম অনেক শিয়ানা আছে, তাদের আপনি ম্যাক্সিমাম দেখবেন কিছুই হচ্ছে না জীবনে, তারা সেই সাধারণই থেকে গেল। দেখো ভাইয়া, 2 টাইম মাছ ভাত খাওয়া কিন্তু জীবন নয়, কিছু মনে করবেন না, আজকের ডেটে অন্তত নয়। সেটা সবাই খায়, সবাই। किसी ने बोला ना कि भाई আমরা পৃথিবীতে কেন আসি, একজন গুরুজন আমাকে জবাব দিল, নিজের পরিচয় তৈরি করার জন্য। মানুষ যাতে, আমরা যা কিছুই জানো না করি, মানুষ যাতে 10টা লোক যাতে বলে যে হ্যাঁ ভাই তুমি একটা কিছু করছো, আমাকে নিজেও ভালো লাগবে। কাজে ভাগ্যের খেলা জিততে হবে আমাদেরকে সবাই। এর শেষ নেই, এর কোনো শেষ নেই। আমি আপনাকে উদাহরণ দিয়ে দিলাম, ভাগ্য কাকে বলে। আর তাকে আপনি এখন বলবেন সে বোকা, সে শিয়ানা, যে দেশের সব থেকে ধনী মানুষ। আরে তার বাবা তো 2-1 সেম ভাগ করেছিল, অতটা সে বোকা নয়, বলে না। মানুষ খারাপ হয় না, তার ভাগ্য খারাপ হয়। মানুষের মধ্যে দোষ নেই, সে কপালের দোষে ভোগে। আসুন দর্শক বন্ধু কথা বলি, আমার কথা শেষ হবে না। একটু ফোন দাও বাবু। জয় মাতা দি। জয় মাতাজি সঞ্জয় দা। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? কৃষ্ণনগর থেকে বাবন দাস বলছি। কোথায় থেকে? কৃষ্ণনগর থেকে বাবন দাস। ও কৃষ্ণনগর, আচ্ছা আচ্ছা। বলুন দাদা, কার সম্বন্ধে জানবেন? আমার তো ভাইয়ের সম্পর্কে জানবো। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম হচ্ছে অমল দাস।
অমলের জন্ম তারিখ যদি বলেন। 20-1-1994। 20-1-94। জন্ম সময়টা যদি বলেন। রাত্রি 2:30। জন্মস্থান কোথায়? নদিয়া? আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট। আচ্ছা আচ্ছা। তার বৃশ্চিক লগ্ন এবং মেষ রাশি। বৃশ্চিক লগ্ন, মেষ রাশি। এক মিনিট। রাহু। বিচার করতে হবে। প্রথমত মন জানা বলছে বর্তমানে ছেলে নদিয়া জেলাতেই রয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ, নদিয়া জেলাতে আছে। এক মিনিট ভাই, আমি জানি, আমি কি করে জানি? বাইরে থাকতেও তো পারে, যাই হোক। চুরানব্বই। ছেলের বিবাহ এখনো হয়নি? না না দাদা, এক মিনিট এক মিনিট এক মিনিট। যেন মন বলছে বর্তমানে তেমন কোনো সরকারি চাকরির সঙ্গে যুক্ত নেই। না, সরকারি চাকরিও পাচ্ছে না। এক মিনিট দাদা, আমাকে দেখুন, আমি এক এক কথা, আমি তো চিনি না, জানি না ভাই লোকটাকে। হ্যাঁ হ্যাঁ। একটু জেদি মেজাজি ছেলে, সহজে কারোর কথা শোনে না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। আমার মন যেন বলছে ও কি বর্তমানে কোনো জাতীয় প্রাইভেট সংস্থাতে কাজ করে? হ্যাঁ হ্যাঁ, প্রাইভেটে কাজ করে। ওকে প্রাইভেটেই কাজ করতে হবে দাদা, এবং ওখানে থেকেই করতে হবে যা করতে হবে। আচ্ছা। এর বাইরে যাওয়ারও যোগ নেই, সরকারি চাকরিরও যোগ আমার চোখে কিন্তু পড়ছে না। আর বিয়েটা কি হবে? বিয়েটা ভালো হবে নাকি কোথায় হবে একটু বলেন। না, কোথায় হবে আমি জানি না। পাত্রী কোন জায়গার হবে বলে দিচ্ছি আপনাকে, সেটা তো অন্তত বলতে পারবো। সে নদিয়া জেলারই পাত্রী হবে, এক। আর দ্বিতীয়, বিয়ে কবে নাগাদ হবে? এক মিনিট দাঁড়ান। না না, দেরি আছে, দেরি আছে। তাও কতদিন? আগামী 1.5 বছরটা আপনি ভুলে যান, আমার মনে হচ্ছে 2 বছর অন্তত লাগবে। এখনো 2 বছর? একদম। এখন ওর বিয়ে করার সেই কন্ডিশনই নেই আমার যতদূর মন বলছে। ও যে চাকরি করে, সে চাকরিতে কি বউ রাখতে পারবে? বউ বাচ্চা কিছু মনে করবেন না দাদা ভাই। না না, একদম ঠিক বলেছেন, তেমন ইনকাম করে না। তাহলে বিয়ের পর কি আপনাদের কাছে হাত পাতবে সবার কাছে? এখন বিয়ে উপযুক্ত হয়নি, মিনিমাম 2 বছর সময় দিতে হবে আরো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এমনি কিছু কোনো পাথর তো ধারণ করে করাতে হবে কিছু? সে আছে, সে উপায় যদি করতে হলে জ্যোতিষীর কাছে যেতে হবে সঠিকভাবে। এই কয়েক মিনিটে নয়, কিছুক্ষণ বসে সুন্দর করে বিচার করিয়ে ছেলের উপায় কিন্তু করতে হবে। ঠিক আছে বাবু? ঠিক আছে। এবার যেরকম বলে দিলাম, শুনলেন সব কথা। তাহলে জ্যোতিষ কথা বলে কি বলেন আপনি দেখুন। জয় মাতা দি। জয় মাতাজি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি অভিজিৎ রায় বলছি। অভিজিৎ, তুমি কোথা থেকে বলছো? আমি কোন্নগর থেকে বলছি। কোথায়? কোন্নগর। কোন নগর? আচ্ছা অভিজিৎ, কার সম্বন্ধে জানবে বলো? আমি ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম কি? ছেলের নাম হচ্ছে। হ্যাঁ, কি নাম? কৌস্তব। না ঠিক আছে, কৌস্তব, ঠিক আছে। জন্ম তারিখ বলুন ছেলের। 13/8/90। সময় যদি বলেন। সময় হচ্ছে বেলা 12টা। বেলা 12টা। আর জন্মস্থান? জন্মস্থান হাওড়া আলিলুয়া। আচ্ছা।
তুলা লগ্ন মেষ রাশি, তুলা লগ্ন মেষ রাশি, দাঁড়ান। আমার মন যেন বলছে কিছু লেখাপড়া ছেলে অবশ্যই কিন্তু করতে পেরেছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। দ্বিতীয় কথা, এখনো তেমন কোনো সরকারি চাকরির সঙ্গে যুক্ত হয়নি। না না, প্রাইভেট সেক্টরে। আরে ভাই, আমি শুনে নিন আপনি। ছেলের বয়স কত? ছেলে বয়স রানিং 32। বিবাহ হয়ে গেছে? না, ওই বিয়ের জন্য চেষ্টা করছি, বিয়েটা ঠিক আছে, বর্তমানে আমার যতদূর মন বলছে চেষ্টা চলছে। এদারিক মানে চেষ্টা অনেকটাই চলছে, হ্যাঁ কি না? হ্যাঁ, অনেকটাই চলছে। ঠিক আছে, দেখি, আপনি হয়তো শুনে হাসি পাবেন, 2 মাসের মধ্যে কিন্তু ওর বিয়ে ঠিক হয়ে যেতে পারে। মাত্র 2টি মাস আজকের থেকে গুনে নেবেন। 2 মাস? 2 মাসের মধ্যে বিয়ে ঠিক হতে পারে, সেটা আমি বললাম আপনাকে। এবং তার বউও কিন্তু হুগলি জেলারই হবে, সেটাও মনে যাতে মাথায় থাকে। বেশিরভাগ সম্বন্ধ হুগলি জেলা থেকেই আসছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হুগলি জেলা থেকে আসছে। ঠিক আছে, বিয়ে ঠিক হবারই চান্স একটু বেশি আছে। হ্যাঁ, আর কি আপনার মাঙ্গলিক দোষ আছে? চরম। লগ্ন থেকেও মাঙ্গলিক এবং চন্দ্র থেকেও মাঙ্গলিক। কাজে যখন পাত্রী, যখন ঠিক করবেন, যখন পাত্রী জটক বিচার একবার করিয়ে নেবেন, দরকার পড়লে তার মঙ্গল দোষের, ব্রহ্ম দোষের কুপ্রভাব যাতে ওদের ওপরে বিবাহ পরে যাতে না পড়ে, তার একটা ছোট্ট ব্যবস্থা অবশ্যই কিন্তু করবেন, আগ্রিম বলে রাখলাম। আপনার চেম্বারে যাওয়া হবে? আপনি চাইলে আসতে পারবেন, আমি কি করে জানি আপনি আসবেন কিনা। না না, মাঙ্গলিকটা। আর যে বুধের কোনো দোষ নেই কি? বুধের কোনো দোষ আছে কি নয়, না আমার চোখে পড়েনি। মাঙ্গলিকটা শুধু মেন হলো মাঙ্গলিক দোষ, আর ডবল মাঙ্গলিক। কেন, লগ্ন থেকেও সপ্তমে মঙ্গল, এবং সপ্তমে মঙ্গলের সঙ্গে চন্দ্রযুক্ত রয়েছে, কাজে ডবল মাঙ্গলিক। মাঙ্গলিকটা না কাটিয়ে দিয়ে দিলে তো বিয়ে ভেঙে যাবে। না না, বিয়ে ভাঙবে কি ভাঙবে না, দুজনের মধ্যে অকাল মৃত্যু হবে বা হবে কি হবে না, সেগুলো একটা প্রশ্ন চিহ্ন দাদা। সেটা সেটা শাস্ত্র কথা বলে, মানে সেটা আমার কথা নয়। ব্রহ্মদোষ আপনি দেখবেন, খবরের কাগজেও দেখবেন, যাদের মাঙ্গলিক দোষ আছে তারা আলাদা করে প্রচার করে, হ্যাঁ কি না? যারা মানে তারা এই দোষটাকে, এর কুপ্রভাবগুলি বিয়ের আগেই কিন্তু কাটিয়ে নেয়, যদি পাত্রী মাঙ্গলিক যদি না থাকে। আচ্ছা, পাত্রী মাঙ্গলিক কিনা হয় বুঝবো কি করে? তার জন্ম তারিখ, জন্মস্থান, জন্ম সময় দিয়ে। ঠিক আছে? হ্যাঁ, সে আপনাকে জানালে তো আপনিও বলতে পারবেন। জানি না দাদা, এতদিনে আমি জানি না আপনি কতটা আমাকে বুঝেছেন। ঠিক আছে, আপনি দেখুন, 100 বার আসতে পারেন, যেরকম বাকি। হ্যাঁ ঠিক আছে। ঘড়ির কটা বলছে যেতে হবে, দয়া করে আর ফোন করবেন না। সঞ্জয় দার 3টে নিজস্ব চেম্বার, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে। সঞ্জয় দা, অনলাইন যারা কথা বলতে চায়, আজকাল বলতে হয়, অগ্রিম ভিজিট জমা করে ফোন নাম্বারে আগে ফোন করবেন, জেনে নেবেন পদ্ধতি, তারপর ওখান থেকে এগোনো যাবে। তো এটাই হলো ব্যাপার। আজকের অনুষ্ঠানটা কোনো না কোনো টাইম সবসময় দেখবেন, আজ রাতেও আপনি দেখতে পাবেন 10:30টার সময়। আজকের মতো অনুষ্ঠানটা শেষ হবে, এবং माताजी का आज जो मैंने भजन गाया था, बस वही एक भजन का एक लाइन करके प्रोग्राम जो है वो खत्म। चरणों में मैया के मैं शीश झुकाता हूँ, स्वीकार कीजिए संजय की
वंदना स्वीकार कीजिए दास की वंदना। जय माता दी।